ইনসোমনিয়া আসলে কি? রাত্রে সঠিক সময় ঘুম আসছে না বা বারবার ঘুম ভেঙে যাচ্ছে মাঝরাত্রের দিকে দিয়ে আর ঘুম আসছে না। ইনসোমনিয়ার কারণে শরীরে এবং মস্তিষ্কে ঠিক কি কি প্রভাব পড়ে? ব্রেনে যে প্রভাবগুলো পড়ে, যে আমরা খিটখিটে হয়ে যাই। ঘুম না আসার সাধারণ কারণগুলো ঠিক কি কি হতে পারে? ঘুম না আসার বিভিন্ন রকম কারণ হতে পারে, যেরকম ধরুন যে মোবাইল ফোন বা স্ক্রিন টাইম বা সোশ্যাল মিডিয়া, তো এটার প্রভাব কতটা রয়েছে? ফোন বা যে কোনো স্ক্রিন থেকে ফর দ্যাট ম্যাটার একটা ব্লু লাইট বেরোয়। সেই ব্লু লাইটটা কী হয়, যে আমাদের ব্রেনের যে স্লিপ হরমোন মেলাটোনিন সেইটা তৈরি করতে বাধা দেয়। ঘুমের ওষুধ কতটা নিরাপদ? ঘুমানোর আগে অনেকের একটা অভ্যেস থাকে যে অন্তত এক প্যাকেট একটা ড্রিঙ্ক নিয়ে তারপরে ঘুমোতে যাওয়া। ঘুমোতে গেলাম, মানে ইনিশিয়ালি হয়তো আপনি বলছেন এটা ভুল। রাতে বিছানায় শুয়ে ঘুম আসে না, আবার কারো ক্ষেত্রে এমনটা হয় ঘুম বারবার ভেঙে যায়, সকালে উঠে একটা ক্লান্তি, অবসন্ন ভাব। অনেকেই এটা সাধারণ কোনো সমস্যা ভেবে এড়িয়ে যান বা অবহেলা করেন, কিন্তু এটার অন্যতম কারণ হতে পারে ইনসোমনিয়া, আর যার সঙ্গে জড়িয়ে থাকে উদ্বেগ, মানসিক চাপ এবং বিষণ্ণতা। তাহলে এই ঘুম না আসার আসল কারণটা ঠিক কি? এটা কি মানসিক রোগের লক্ষণ হতে পারে? আর কিভাবে স্বাভাবিক ঘুমে ফেরা যায়, এই নিয়েই আজকে আমরা আলোচনা করব। নমস্কার, আমি অভিষেক, আপনারা দেখছেন হেলথ ইম্প্যাক্ট বাংলা, বাংলার সবচেয়ে বড় হেলথ পডকাস্ট। আর আজকের পর্বে আমাদের সঙ্গে রয়েছেন কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট ডক্টর সৌমি ঘোষ। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। ম্যাডাম, অনেকগুলো প্রশ্ন আছে সাধারণ মানুষ, যখন বারবার আমরা বিভিন্ন পর্বে আলোচনা করেছি তখন একাধিক প্রশ্ন করেছেন। সব থেকে কমন প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে ঘুম না আসা বা ঘুমের সমস্যা। এটাকে অধিকাংশ মানুষই সাধারণ কোনো সমস্যা বলে আমরা এড়িয়ে যাই বা এড়িয়ে যান অনেকেই, যে হয়তো কালকে রাতের ঘুমটা ভালো হয়নি বা এটাকে এক একটা দিন হিসেবে দেখে হয়তো ক্লান্তির জন্য হয়নি, বেশি খাটাখাটনি পরিশ্রম হয়েছে বলে হয়নি, ঘুমটা ভালো হয়নি, কিন্তু সকাল থেকে ক্লান্তিভাব, কাজের ব্যাঘাত এবং জীবনযাপনের নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সেখান থেকে একটা সময় গিয়ে আপনারা জানেন, বলেন যে মানসিক সমস্যা বা ব্যাধিগুলো ভয়াবহ আকার ধারণ করে। এই ইনসোমনিয়া আসলে কি? ইনসমনিয়া হচ্ছে একটা মেডিকেল কন্ডিশন, যেখানে মানে ঘুমের পর্যাপ্ত সুযোগ এবং মানে পরিবেশ থাকা সত্ত্বেও যে ব্যক্তি তিনি রাত্রে সঠিক সময় ঘুম আসছে না বা বারবার ঘুম ভেঙে যাচ্ছে মাঝরাত্রের দিকে দিয়ে আর ঘুম আসছে না, এবং এই জন্য সারাদিন তিনি একটা ক্লান্তি বোধ করছেন, কাজকর্মে মন দিতে পারছেন না, এবং একটা মানে শরীরের মধ্যে একটা অস্থির ভাব হয়ে যাচ্ছে। এটা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে সেটাকে আমরা মানে মোটামুটি উইকে 3 দিন বা তার বেশি এবং মোটামুটি 3 মাস ধরে এরকম চলছে, তাহলে আমরা সেটাকে মানে মেডিকেল সায়েন্সের ভাষায় সেটাকে আমরা ইনসমনিয়া বলে থাকি। এটাকে বোঝার মানে উপায়টা কি? মানে মাঝে মাঝে ঘুম না আসা আর ইনসোমনিয়া, এই দুটোর মধ্যে পার্থক্যটা কিভাবে করা হবে? মাঝে মাঝে ঘুম না আসাটা ইজ কোয়াইট নর্মাল, মানে সেটাকে আমরা ট্রানজিয়েন্ট ইনসমনিয়া বলে থাকি। এইটা কোনো সাডেন স্ট্রেস, যেমন ধরুন সামনে এক্সাম আছে, কোনো জবের কোনো স্ট্রেস, কোনো লাইফ ইভেন্ট হয়েছে, যেরকম ঝগড়া হয়েছে বয়ফ্রেন্ডের সাথে, কোনো কারোর সাথে কোনো ঝামেলা হয়েছে, সেইগুলোর পরে সেই স্ট্রেসে 2-1 রাত্রি ঘুম না আসা, দ্যাট ইজ কোয়াইট নর্মাল। মানে সেটাকে আমরা ক্লিনিক্যাল ইনসমনিয়ার মধ্যে ধরি না। এবার ইনসমনিয়া জিনিসটা যখন এটা অনেক দিন ধরে চলতে থাকে, যেরকম আমি বললাম যে মানে উইকে 3 দিন বা তার বেশি সময় ধরে চলছে, 3 মাসের ওপর এরকম চলছে, এবং কন্ডিশনিং সব রকম ঠিকঠাক থাকা সত্ত্বেও তিনি ঘুমোতে পারছেন না, ঘুমানোর সময় এলেই তার মনে হচ্ছে যে আজকে আবার বোধহয় ঘুম আসবে না, এবং এটা থেকে কিছুতেই বেরোনো যাচ্ছে না, তখন সেটাকে আমরা ক্লিনিক্যাল ইনসমনিয়া বলে থাকি। আচ্ছা, তাহলে ম্যাডাম একটু জানবো যে এই ঘুম না আসার সাধারণ কারণগুলো ঠিক কি কি হতে পারে? ঘুম না আসার বিভিন্ন রকম কারণ হতে পারে, যেরকম ধরুন কোনো লাইফ স্ট্রেসে, যেরকম বললাম যে কোনো দুশ্চিন্তা, হতাশা, স্ট্রেস, অ্যাংজাইটি, সেগুলোর জন্য ঘুম আসছে না। নেক্সট হচ্ছে যে কোনো মেডিকেল কন্ডিশন, যেমন ধরুন কোনো ক্রনিক পেন, বাতের ব্যথা বা কোনো ব্যথা রয়েছে, অ্যাস্থমা রয়েছে, কোনো মানে স্লিপ অ্যাপনিয়া টাইপের কিছু রয়েছে, সেগুলোর থেকে একটা মানে ডেইলি একটা স্লিপ হ্যাবিটটা খুব ইরেগুলার, মানে বিভিন্ন সময় রোজ ঘুমোতে যাচ্ছেন, শুয়ে মোবাইল স্ক্রল করছেন, এই সব বিভিন্ন কারণের জন্য ঘুম আসতে একটা ডিফিকাল্টি আসতে পারে। আমরা এই যে শব্দবন্ধগুলো প্রায়শই শুনি, যে স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, অনেক বড় বড় ভারী ভারী শব্দ, এগুলো হয়তো আমরা অনেকে জানিই না যে এগুলো ঠিক কোন কোন বিষয়গুলোকে প্রভাবিত করছে। এই স্ট্রেস, অ্যাংজাইটি বা ডিপ্রেশন, এগুলো ঘুমকে ঠিক কিভাবে প্রভাবিত করে? স্ট্রেস বা অ্যাংজাইটি যখন হয় তখন আমাদের ব্রেন একটা হাই অ্যালার্ট মোডে চলে যায়, মানে আমরা ফ্লাইট অ্যান্ড ফাইট রেসপন্স বলি এটাকে। তো সেই সময় আমাদের ব্রেনের যে মানে অ্যালার্মিং যে হরমোনগুলো, মানে অ্যাড্রিনালিন, কর্টিসল, এগুলো রিলিজ করতে থাকে। তো সেই সময় ব্রেন যেহেতু হাই অ্যালার্ট থাকে, ঘুমের জন্য ব্রেনের যে রেস্টিং স্টেটটা দরকার সেটা আসে না, ফলে আমরা ঘুমোতে পারি না প্রপারলি।
ঠিক সেরকম ডিপ্রেশনে যেটা হয় যে আমাদের যে ব্রেনে সেরোটোনিন বলে যে হরমোনটা থাকে সেটার একটা ইমব্যালেন্স হয়ে যায়। বা সেরোটোনিন আমাদের যে বডির যে নর্মাল সার্ক্যাডিয়ান রিদম, মানে আমাদের যে স্লিপ ওয়েক সাইকেল, সেটা কন্ট্রোল করে। তাই যখন এই সেরোটোনিন ইমব্যালেন্স হয় এই ডিপ্রেশনের পেশেন্টরা বেশি ঘুমোতে থাকেন বা ম্যাক্সিমাম টাইমে ঘুম আসতে দেরি হয়ে যায়। তারা মানে ভোর রাত্রের দিকে ঘুম ভেঙে যায় এবং তারপরে আর ঘুম আসতে চায় না। ম্যাডাম, একটা খুব সাধারণ বিষয় যেটা খুব অনেককে প্রভাবিত করে সেটা হচ্ছে যে অত্যাধিক চিন্তা। এই চিন্তা বা দুশ্চিন্তা বলা ভালো, এই চিন্তা বা দুশ্চিন্তা এটা যখন একটা পর্যায়ে গিয়ে অত্যাধিক একটা মানুষের জীবনকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে, সেটা কি ঘুমের ব্যাঘাতেরও অন্যতম কারণ হয়ে উঠতে পারে? হ্যাঁ, মানে অত্যধিক চিন্তা বা যাকে আমরা ওভার থিঙ্কিং বলে থাকি, সেটা অনেক সময় ঘুমে ডিস্টার্ব করতে পারে। স্পেশালি ওভার থিঙ্কিংটা রাত্রের দিকেই হয়, কারণ চারপাশটা নিস্তব্ধ হয়ে থাকে, আমরা শুয়ে থাকি, কোনো ডিস্টারবেন্স নেই। সেই সময় আমরা এই চিন্তাগুলো করতে শুরু করি এবং করতে করতে একটা থেকে আরেকটা বাড়তে বাড়তে একটা বড় লেভেলে চলে যায়। আর তাই জন্য ব্রেন রিল্যাক্স করতে পারে না অ্যাজ ইউজুয়াল। এই চিন্তাগুলোকে প্রসেস করতে ব্রেন বিজি হয়ে যায়, তার ফলে আমাদের ঘুম আসতে দেরি হয়ে যায়। ম্যাডাম, এবার একটু জানবো যে ইনসোমনিয়ার কারণে শরীরে এবং মস্তিষ্কে ঠিক কি কি প্রভাব পড়ে? ব্রেনে যে প্রভাবগুলো পড়ে, যে আমরা খিটখিটে হয়ে যাই, আমরা কনসেন্ট্রেট করতে পারি না, জিনিসপত্র ভুলে যাই, আমাদের একটা মনোসংযোগের অভাব হয়, যেটা বললামই আমি। আমরা প্রপার ডিসিশন মেকিং পাওয়ার যেটা ব্রেনে, সেইটা চলে যায়। একটা সবসময় রাগ হওয়া, খিটখিটে হয়ে যাওয়া, এই জিনিসগুলো ব্রেনে হতে পারে। ফিজিক্যাল যে প্রভাবগুলো হয়, সবসময় একটা টায়ার্ডনেস লাগা, উইকনেস লাগা, একটা আমাদের যে রিফ্লেক্সগুলো বডির সেগুলো স্লো হয়ে যাওয়া, যার জন্য বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স বেড়ে যাওয়া, এগুলোই লং টার্ম ইনসমনিয়ার থেকে হতে পারে। আচ্ছা, তাহলে কোন লক্ষণগুলো দেখে আমরা বুঝবো যে এটা কোনো সাধারণ ঘুমের সমস্যা নয়, এটা ইনসোমনিয়ার লক্ষণ বা অনিদ্রাজনিত রোগের লক্ষণ? একটা তো এটা যে ডিউরেশন, যেটা বললাম যে অনেক দিন ধরে চলছে, এটার থেকে মানে কোনোভাবেই 3-4 দিনের ব্যাপার নয়, প্রলং একটা ব্যাপার চলছে। একটা মানে যিনি সাফার করছেন তার মধ্যে একটা শুতে গেলেই একটা অ্যাংজাইটি কাজ করছে যে আজকে আবার ঘুম আসবে না, মানে এই ভয়টার জন্য তিনি শুতেই যেতে পারছেন না। এটা একটা। এই যে ঘুম হচ্ছে না তার জন্য সারাদিন একটা ক্লান্ত ভাব, একটা খিটখিটে ভাব, একটা বিরক্তি ভাব, কাজকর্মে মন দিতে না পারা, জিনিসপত্র ভুলে যাওয়া, এইগুলো থেকে যদি মানে এগুলো যদি হয় তাহলে আমরা আমাদের সেটা সিরিয়াসলি নেওয়া উচিত। আচ্ছা, আমাদের জীবনে সবচেয়ে বড় যেই অংশটা সেটা হচ্ছে মোবাইল ফোন বা স্ক্রিন টাইম বা সোশ্যাল মিডিয়া। তো এটার প্রভাব কতটা রয়েছে ঘুমের ক্ষেত্রে? এটা চিকিৎসকরা বা বিশেষজ্ঞরা বারবার বলেন যে স্ক্রিন টাইম কমান, ঘুমোতে যাওয়ার বেশ কিছুক্ষণ আগে ফোনটা রেখে দিন, কিন্তু সেটা স্বাভাবিকভাবেই হয় না। তাহলে এই সমস্যার সমাধানের উপায় কি, বা এটা কিভাবে প্রভাবিত করছে আমাদের ঘুমকে? জেনারেলি আমরা রাত্রে যেটা করে থাকি যে মানে শোয়ার আগে একটা মোবাইল দেখার আমাদের সবার অভ্যেস আছে, মানে হয়ে গেছে আজকাল। প্লাস অনেক সময় ঘুম না এলেও আমরা ফোন নিয়ে ঘাঁটতে থাকি, ভাবি যে হ্যাঁ কিছুক্ষণ ফোন দেখলে ঘুম চলে আসবে, যেটা কিনা অপোজিট। মানে এক তো আমাদের ফোন বা যে কোনো স্ক্রিন থেকে ফর দ্যাট ম্যাটার একটা ব্লু লাইট বেরোয়। সেই ব্লু লাইটটা কি হয় যে আমাদের ব্রেনের যে স্লিপ হরমোন মেলাটোনিন, সেইটা তৈরি করতে বাধা দেয়। ফলে আমাদের ব্রেন মনে করে যে এখনো দিন চলছে, তো ফলে সে রিল্যাক্স করতে পারে না, ফলে ঘুম হয় না। এছাড়াও আমরা যে কন্টেন্টগুলো কনজিউম করি, মানে সেগুলো আমাদের একটা ডোপামিন রাশ দেয় বডিতে, তাই জন্য আমাদের ব্রেন একটা মানে অ্যালার্ট মোডে চলে যায়, সেখান থেকে ঘুম আসতে ডিস্টার্ব হয়। আচ্ছা ম্যাডাম, এই যে মেলাটোনিনের কথা আপনি বলছেন যে এই হরমোনটা আমাদের ঘুম আসতে সাহায্য করে বা ঘুমের জন্য সহায়ক, তো এই মেলাটোনিনকে আমরা কিভাবে এটার বৃদ্ধি ঘটাতে পারি শরীরে, কিংবা এটা কি করে ইনক্রিজ করা যায় সেটা যদি একটু বলেন। কিছু কিছু মানে লাইফস্টাইল মডিফিকেশন, কিছু কিছু স্লিপ হাইজিনের কিছু রুল আছে যেগুলো মেনটেন করলে এই যে আমাদের মেলাটোনিন, যেটা আমাদের সার্ক্যাডিয়ান রিদম বা বায়োলজিক্যাল ক্লককে মেনটেন করে, সেগুলো আমরা মানে মেনে চলতে পারি। একটা তো হচ্ছে যে একটা প্রপার টাইম শিডিউলিং করা, মানে ঘুমোতে যাওয়ার যে শুতে যাওয়ার টাইম আর ঘুম থেকে ওঠার টাইম, এটা যেন ফিক্স থাকে। মানে আমার ঘুম আসতে দেরি হলো বলে আমি সকালে 3-4 ঘন্টা এক্সট্রা শুয়ে থাকলাম, এইটা যেন আমরা না করি। নেক্সট সকালে উঠেই কিছুক্ষণ একটু সানলাইটের মধ্যে থাকা, মানে এই সকালে উঠে সানলাইটটা মেলাটোনিন প্রোডাকশনে হেল্প করে, এইটা একটা করা। নেক্সট হচ্ছে যে মানে এই যে বললাম ঘুমের অন্তত 1 ঘন্টা আগে যে কোনো রকম স্ক্রিন, মোবাইল, কোনো ল্যাপটপ, এগুলোকে বর্জন করা। ডিনার অ্যাটলিস্ট 1 to 1.5 আওয়ার আগে করে নেওয়া এবং লাইট ডিনার করা। মাইল্ড এক্সারসাইজ ইভিনিংয়ের দিকে করা। খুব মানে শোয়ার জাস্ট আগে আগে হেভি কোনো রকম এক্সারসাইজ না করা। শোয়ার ঘরের যে পরিবেশ সেটাকে মানে একটা কমফোর্টেবল রাখা, মানে একদম মাইল্ড একটা লাইট, হালকা মিউজিক, এগুলো একটা স্লিপের মানে উপযোগী একটা কন্ডিশন করে তোলে। এইগুলো কিছু কিছু জিনিস যেগুলো আমাদের মেনে চললে একটা প্রপার স্লিপ হাইজিন মেনটেন থাকে।
তাহলেই এই মেলাটোনিনের যে ঘাটতি সেটা থেকে বেরোনো সম্ভব। হ্যাঁ, আর এবং আরেকটাও যেটা, সেটা হচ্ছে ডে টাইম ন্যাপ, মানে দিনের বেলা ঘুমানোর একটা আমাদের অনেক সময় অভ্যেস হয়ে যায়, স্পেশালি আমাদের বাঙালিদের, যে দুপুরবেলা একটা ভাত খেয়ে ঘুমাবো। হ্যাঁ, ওইটা করলে মানে আমাদের এই যে যাদের ধরুন রাত্রে একটা ইনসমনিয়া হচ্ছে, তাদের যে ঘুমের ঘাটতিটা, সেটা কিন্তু দিনের বেলা ঘুমিয়ে পূরণ হয়ে যাচ্ছে, সেটা 1 ঘন্টা 1.5 ঘন্টা ন্যাপ হলেও। তো স্ট্রিক্টলি মানে ডে টাইম ন্যাপটা আমরা অ্যাভয়েড করতে বলি, যাতে প্রপার ক্লকটা মেনটেন থাকে। ঠিক। আর এই চা কফি, এটা তো বাঙালির জীবনের একেবারে প্রতিদিনের সঙ্গী। তো চা কফির একটা অভ্যেস এবং সেই সঙ্গে আসক্তি, অ্যালকোহল জনিত আসক্তি যারা মদ্যপান করেন তাদের ক্ষেত্রে, তো এগুলো কি কোনোভাবে ঘুমের ক্ষেত্রে ব্যাঘাত ঘটানোর বা এই সমস্যা তৈরি করার পিছনে কারণ হতে পারে? অবশ্যই, মানে চা কফি এগুলো তো একটা ক্যাফিনেটেড বেভারেজ, সেটা আমরা জানি। ক্যাফিন থাকে এগুলোতে, এবং ক্যাফিন হচ্ছে একটা স্টিমুলেন্ট, মানে আমরা এনার্জি আনার জন্য মেনলি এগুলো খেয়ে থাকি। এবার এই ক্যাফিন যদি খায় তাহলে অবভিয়াসলি আমাদের ব্রেন একটা অ্যালার্ট মোডে চলে যাচ্ছে, ব্রেন অ্যালার্ট থাকছে, ফলে ঘুম আসতে দেরি হচ্ছে, এবং এগুলোর এফেক্ট জেনারেলি অনেকক্ষণ থাকে, মানে 6-7 ঘন্টা অবধি থাকে। তাই জন্যই বলা হয় যে রাত্রে ঘুমের অন্তত 6-7 ঘন্টা আগে, মানে ইভিনিংয়ের পরে কোনো রকম চা কফি বা এরকম হাই ক্যাফিন জাতীয় কোনো ড্রিঙ্ক যাতে আমরা ইউজ না করি। মানে আপনি বলছেন সন্ধ্যের পর থেকে? হ্যাঁ, কারণ এটা অনেকক্ষণ অ্যাকশন থাকে, এরকম না যে আমি খেলাম কিছুক্ষণ বাদে আমরা এনার্জি পেলাম আবার সেটা চলে গেল। তো সন্ধ্যের পর থেকে স্ট্রিক্টলি নো কোনো রকম ক্যাফিন রিলেটেড, সেটা কোল্ড ড্রিঙ্কস হতে পারে, যেগুলো এনার্জি ড্রিঙ্ক আর কি, সেগুলো পুরোপুরি বর্জন। সকালে চা বিস্কুটটা চলতে পারে, কিন্তু সকালে আমরা এনার্জির জন্যই খাচ্ছি ইনফ্যাক্ট, যাতে ঘুমটা কাটে। সেইটাই যদি আমরা ইভিনিং এ করি আমাদের ঘুম আসতে প্রবলেম হবে। এছাড়া অনেক সময় আমরা অ্যালকোহলও অনেকে নিয়ে থাকি, যে তারা ভাবে যে ড্রিঙ্ক করলে একটা পিসফুল স্লিপ হবে, বাট সেটা কিন্তু নয়। মানে আমাদের ড্রাউজি করে অ্যালকোহল, কিন্তু আমাদের যে স্লিপের যে ডেপথটা, মানে আমাদের যে REM স্লিপ আমরা যেটাকে বলি, সেই ডেপথটাকে কমিয়ে দেয়। ফলে মাঝরাত্রে বারবার করে ঘুম ভাঙতে থাকে এবং একটা সাউন্ড স্লিপ হয় না, পরে নেক্সট দিন একটা ক্লান্তি ভাব লাগতে থাকে। অনেকে এটাও বলেন যে একটুখানি ঘুমানোর আগে, অনেকের একটা অভ্যেস থাকে যে অন্তত এক প্যাক একটা ড্রিঙ্ক নিয়ে তারপরে ঘুমোতে যাওয়া। মানে ইনিশিয়ালি হয়তো আপনি বলছেন এটা ভুল, ইনিশিয়ালি হয়তো ঘুমটা এসে যাবে তাড়াতাড়ি, কিন্তু ওই ডিস্টার্ব স্লিপ, মানে বারবার মাঝরাতে ঘুম ভাঙবে, ফলে সকালে একটা টায়ার্ডনেস, একটা ফ্যাটিগ, হ্যাংওভার থেকেই যাবে। মানে একটানা ঘুম একদমই হবে না, সেটার ক্ষেত্রে ব্যাঘাত ঘটাতে পারে। আচ্ছা, এবার যখন ম্যাডাম ধরুন যাদের এই সমস্যাটা হয়, যারা দীর্ঘদিন ধরে অনিদ্রাজনিত সমস্যায় ভুগছেন, বা ঘুমের সমস্যায় ভুগছেন, ঘুম আসতে সমস্যা হয় বা বারবার ঘুম ভেঙে যায়, যেমনটা আপনি বলছিলেন, সেই সমস্যার ক্ষেত্রে থেকে বেরোনোর জন্য অনেকে ঘুমের ওষুধ খান, অনেকে ডাক্তার দেখিয়ে খাচ্ছেন, কিংবা অনেকে নিজে থেকেই ঘুমের ওষুধ খেতে শুরু করছেন, বাড়িতে কাউকে দেখেছেন ঘুমের ওষুধ কতটা নিরাপদ? মানে এখন তো তাও রিসেন্টলি ওভার দ্য কাউন্টার ঘুমের ওষুধ সেল করাটা অনেকটা বন্ধ হয়েছে, না তো একটা সময় মানে আমরা দেখতাম যে যখনই ঘুমোচ্ছে না দোকান থেকে কিছু একটা কিনে খেতে শুরু করে দিল। মানে জেনারেলি আমরা যেটা করি যে খুব মানে নেসেসারি যখন হয়, এবং সেটা খুব শর্ট ডিউরেশনে, মানে ম্যাক্সিমাম 1 to 4 weeks, তার বেশি আমরা কখনোই ঘুমের ওষুধ প্রেসক্রাইব করি না। এবং কারণ এটার থেকে মানে একটা টলারেন্স, একটা ডিপেন্ডেন্স, এইগুলো হয়ে যাওয়ার হাই চান্স রয়েছে। তাই যাদের ভীষণ পরিণত হওয়ার একটা ভীষণ চান্স, মানে যদি লং টার্মে ইউজ করে। তাই মানে যদি খুব দরকার হয়নি, মানে যাদের ধরুন খুব একটা স্ট্রেস রয়েছে, যাদের মানে একটা মেজর একটা কোনো লাইফ স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন, মেজর লাইফ ইভেন্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, ইমিডিয়েটলি একটা মানে সিডেশন দরকার, ঘুম হচ্ছে না, তাদের ক্ষেত্রে শর্ট ডিউরেশনের জন্য উইথ ডক্টরস অ্যাডভাইস এটা চলতে পারে, কিন্তু তার বেশি মানে 4 সপ্তাহের বেশি কখনোই নয়। আচ্ছা, যখন ম্যাডাম কোনো মানুষ আপনাদের কাছে আসছেন এই ধরনের সমস্যা নিয়ে, যে ম্যাডাম দীর্ঘদিন ধরে আমার ঘুম হচ্ছে না, বা ঘুম বারবার ব্যাঘাত ঘটে, ভেঙে যায়, একটানা ঘুমোতে পারি না, তখন আপনারা এটাকে নির্ণয় করেন কি করে, ডায়াগনোসিস কি করে করেন? প্রথমে তো একটা পেশেন্টের ডিটেল হিস্ট্রি নেওয়া হয়, তার লাইফস্টাইল কী, তার ডেইলি মানে রুটিন কী রকম, তার ঘুমোতে যাওয়ার টাইমিংগুলো কীরকম, সেটার ব্যাপারে, তার কোনো মেন্টাল হেলথ রিলেটেড প্রবলেম আছে কি না, কোনো অ্যাডিকশনের হিস্ট্রি আছে কি না। তাই একটা স্লিপ ডায়েরি মেনটেন করতে বলা হয়, লাস্ট 2 weeks সে কখন ঘুমোতে যাচ্ছে, কখন ঘুম থেকে উঠছে, এরকম একটা ডায়েরি। তার কোনো ফিজিক্যাল ইলনেস কিছু আছে কিনা, যেরকম আমি বললাম। যদি আমরা কোনো মানে অর্গ্যানিক কিছু ডিজিজ সাসপেক্ট করি, সেক্ষেত্রে পলিসোমনোগ্রাফি বলে একটা স্টাডি হয়, স্লিপ স্টাডি, সেগুলো স্লিপ অ্যাপনিয়া বা এগুলোর ক্ষেত্রে ডায়াগনোসিস করতে হেল্প করে। এগুলোই মেনলি আমরা করে থাকি। ম্যাডাম, এইবার একটু জানতে চাইবো যে যখন এই ধরনের সমস্যা কারো হচ্ছে, আপনারা ঠিক কী ধরনের চিকিৎসা করেন, এবং সেই চিকিৎসার কী ভাগ আছে, কী ভাগে সেই চিকিৎসাগুলো করা হয়, এবং কী ধরনের চিকিৎসা রয়েছে? একটা তো আমি যেটা বললাম যে মানে স্লিপিং পিল যেগুলো আপনি বলছেন, ওগুলো খুব শর্ট ডিউরেশনে এবং খুব সিরিয়াস কেস ছাড়া আমরা প্রেসক্রাইব করি না। মেনলি আমরা কিছু লাইফস্টাইল মডিফিকেশন এগুলি করে থাকি, এবং তার মধ্যে যে বিহেভিয়ারাল থেরাপি, মানে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি ফর ইনসমনিয়া, এটা হচ্ছে একটা মানে গোল্ড স্ট্যান্ডার্ড নন ফার্মাকোলজিক্যাল থেরাপি, যেটা আমরা ঘুমের জন্য করে থাকি। এটাতে মেনলি কি করা হয়, যে আমাদের যেই ঘুমের ব্যাপারে যে নেগেটিভ থটসগুলো আসে, যারা মানে ইনসমনিয়ায় ভুগছেন, যে আজকে আবার শুলে হয়তো ঘুম আসবে না, বা কিভাবে ঘুমোবো, একটা ঘুমোতে গেলেই একটা অ্যাংজাইটি কাজ করছে, এই থটসগুলোকে চেঞ্জ করে ফার্স্ট অফ অল। নেক্সট যে ঘুমের জন্য যে হেলদি হ্যাবিটসগুলো, সেগুলো বিল্ড আপ করতে হেল্প করে।
মানে এই দুভাবে এটা কাজ করে, এবং যেহেতু এটার কোনো সাইড এফেক্ট নেই, মানে এটা অনেক লং টার্মে আমরা সেফলি ইউজ করতে পারি পেশেন্টদের ক্ষেত্রে। স্লিপ হাইজিনের কথা আপনারা বলেন, সেই স্লিপ হাইজিনটা আসলে কি? আপনি বলছিলেন যে একটা সুন্দর পরিবেশ যদি তৈরি বাড়িতে থাকে, তো এই স্লিপ হাইজিনের মধ্যে আর কি কি রয়েছে? একটা তো আমি কিছু কিছু পয়েন্টস বললাম এর আগে, এছাড়াও যেগুলো রয়েছে যে আমরা একটা মানে 20 মিনিটস রুটিন বলি, মানে আপনি যখন শুতে যাচ্ছেন 20 মিনিটের বেশি যদি ঘুম না আসে তাহলে বিছানায় থাকবেন না, আপনি উঠে যান, আচ্ছা। পাশের ঘরে যান, একটা ডিম লাইটে একটা কোনো বোরিং কোনো বই পড়ুন বা কোনো কাজ করুন, আবার যদি মনে হয় ঘুম আসছে তাহলেই বিছানায় ফিরে আসুন। আচ্ছা। বেডটাকে জেনারেলি ঘুম ছাড়া অন্য কোনো কাজে ইউজ না করা, মানে ওখানে বসেই পড়াশোনা করছি, ওখানেই বসেই খাওয়া দাওয়া করছি, এইগুলো করলে একটা মানে কন্ডিশনিং হয়ে যায়, তখন আর শোয়ার সময় ঘুম আসতে চায় না। এছাড়াও বাকি যে হ্যাবিটসগুলো আমি বিল্ড করতে বললাম, যে ক্যাফেইন জাতীয় জিনিস অ্যাভয়েড করা, অ্যালকোহল অ্যাভয়েড করা, একটা ডেইলি রুটিন মেনটেন করা স্লিপের জন্য, ডে টাইম ন্যাপে অ্যাভয়েড করা, এইগুলো মেনে চললে মানে ইনসমনিয়ার সমস্যাগুলোর থেকে বেশ কিছুটা রিলিফ পাওয়া যায় লং টার্মে। আচ্ছা, যারা দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছেন, অনিদ্রার সমস্যা বা ইনসোমনিয়া যেটাকে বলা হয়, সেই সমস্যা যারা দীর্ঘদিন ভুগছেন তাদের কি পরবর্তীতে কোনো ধরনের মানসিক সমস্যা বা কোনো মানসিক রোগের দিকে ঠেলে দিতে পারে এটাকে ক্রমশ? মানে শুধু মানসিক সমস্যাই নয়, লং টার্ম ইনসমনিয়া থেকে বিভিন্ন মানসিক এবং শারীরিক সমস্যাও দেখা দেয়। মানসিক সমস্যা তো একটাই, যে এত মানে ক্রনিক ইনসমনিয়ার থেকে অ্যাংজাইটি বা ডিপ্রেশন, খিটখিটে লাগা, একটা মানে কনসেন্ট্রেশনের অভাব, ডিসিশন মেকিং পাওয়ারের অভাব, এইগুলো তো একটা দেখা যায়। এবং ফিজিক্যাল যে প্রবলেমগুলো যেগুলো মেইন ইম্পর্টেন্ট ইনসমনিয়ার থেকে হয়, সেটা হচ্ছে যে মানে একটা কার্ডিয়াক প্রবলেমসগুলো বেড়ে যায়, হাইপার টেনশন, বিভিন্ন মানে স্ট্রোকের রিস্ক, এগুলো বেড়ে যাচ্ছে। তাছাড়া মানে মেটাবলিক মানে বিভিন্ন ডিজিজ, যেমন মানে ইনসুলিন রেজিস্ট্যান্স দেখা যায়, সেখান থেকে ডায়াবেটিস বা এই ধরনের রিস্কও অনেক ক্ষেত্রে বেড়ে যায়। তো মানে মানে ইনসমনিয়াকে সেজন্যই মানে ইনিশিয়ালি ইগনোর করা উচিত না আমাদের এই জন্য, কারণ এখান থেকে লং টার্মে বিভিন্ন ফিজিক্যাল মেন্টাল ইলনেস দেখা দিতে পারে। ডায়াবেটিসের মতো একেবারে ক্রনিক ডিজিজ, লাইফস্টাইল ডিজিজও জেনারেট করতে পারে, সেটাও দেখা দিতে পারে। ম্যাডাম, এই ইনসোমনিয়া বা অনিদ্রার সমস্যা অনেকে তো বুঝতে পারি না আমরা, তো কী কী লক্ষণ হয়েছে আপনি যেগুলো বললেন সেগুলো যদি কেউ দেখেন তিনি হয়তো বুঝতে পারবেন যে তিনি এই ধরনের সমস্যায় ভুগছেন, কিন্তু কখন একজন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে, কখন তিনি বুঝবেন যে এটার চিকিৎসা প্রয়োজন কোনো বিশেষজ্ঞের কাছে গিয়ে? এক তো এই সমস্যার থেকে তিনি বেরোতে পারছেন না নিজের থেকে, অনেক দিন ধরে সমস্যাটা চলছে, মানে কোনো স্ট্রেস বা সেরকম কোনো লাইফ ইভেন্ট ছাড়াই জিনিসটা হয়ে যাচ্ছে প্রপারলি, মানে প্রপার স্লিপে সব রকম ব্যবস্থা থাকা সত্ত্বেও এটা হচ্ছে 3 মাসের বেশি ধরে হয়ে যাচ্ছে। নেক্সট, এইটার জন্য তার মানে দিনের বেলা তার দৈনন্দিন যে কাজকর্মগুলো সেগুলো ব্যাঘাত ঘটছে, তার সোশ্যাল লাইফ, তার জব প্রোফাইল, যদি কেউ স্টুডেন্ট হয় বা যে কেউ জব করে সেক্ষেত্রে ভীষণ প্রবলেম হচ্ছে কনসেন্ট্রেশন করতে, সেখানে বিভিন্ন রকমের মানে তার ডেলি লাইফে প্রবলেম হচ্ছে। নেক্সট, এখান থেকে তার মানে বিভিন্ন মেন্টাল হেলথ রিলেটেড ইস্যুস দেখা দিচ্ছে, তার একটা ক্রনিক মন খারাপ লাগা, তার একটা মানে অ্যাংজাইটি বেড়ে যাওয়া, এই জিনিসগুলো হচ্ছে। এবং মানে অনেক সময় এরকমও দেখা যায় যে ক্রনিক ইনসমনিয়ার থেকে সুইসাইডাল টেন্ডেন্সিও বেড়ে যায়, মানে জাস্ট কোনোভাবে বেরোতে পারছেন না, এই প্রবলেম থেকে সলিউশন পাচ্ছেন না বলে মানে নিজেদের আত্মহত্যার প্রবণতা একটা চলে আসে। এইগুলো যদি কারোর মধ্যে দেখা দেয় তাহলে মানে ওই ঘুমের ওষুধ খেয়ে একটা টেম্পোরারি সলিউশন, মানে এটা কোনো সলিউশন নয় নিজের থেকে খাওয়া, তার থেকে আপনার আশেপাশের কোনো মেন্টাল প্রফেশনালের সাহায্য নিন, তাদের কাছে যান, এই ব্যাপারগুলো খুলে বলুন। আপনি একটু বলুন যে যারা এই সমস্যায় ভুগছেন ইতিমধ্যেই বা দীর্ঘদিন ধরে সাফার করছেন, কখনো কারো কাছে চিকিৎসা করেননি, তাদের জন্য আপনার ঠিক কি পরামর্শ থাকছে? আমি এটাই বলবো যে মানে ইনসমনিয়া আজকালকার আমাদের যে স্ট্রেসফুল লাইফস্টাইল, সেখানে একটা ভীষণ কমন প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে বিভিন্ন এজে, মানে এটা শুধু নয় যে মানে ইয়াং এজ থেকে শুরু করে ওল্ড এজে, সবার মধ্যে এটা একটা কমন প্রবলেম। বাট এইটার সলিউশন টেম্পোরারি কোনো ওষুধ খাওয়া, ওভার দ্য কাউন্টার কোনো ওষুধ কিনে খাওয়া, এগুলো নয়। এইটা যদি হতে থাকে আপনার সাথে, এটা অবশ্যই কিউরেবল একটা মেডিকেল কন্ডিশন। আপনি এইটা মানে নিজের থেকে কোনো মানে পন্থা অবলম্বন না করে মেন্টাল হেলথ প্রফেশনের কাছে যান, তাদের সাহায্য নিন, প্রপার ট্রিটমেন্ট এবং থেরাপির মাধ্যমে ইনসমনিয়া থেকে রিলিফ পাওয়া কিন্তু সম্পূর্ণভাবে সম্ভব। ঠিক। ম্যাডাম, যারা একটা প্রশ্ন একটু করতেই হবে যে যারা কোনো শারীরিক সমস্যায় ভুগছেন, যারা দীর্ঘদিন ধরে কোনো ক্রনিক ডিজিজ কিংবা এমন কোনো সমস্যায় ভুগছেন যার জন্য শারীরিক সমস্যা থেকে ঘুম আসছে না, হয়তো মানসিকভাবে তিনি কোনো সমস্যায় ভুগছেন না, স্ট্রেস নেই, অ্যাংজাইটি বা ডিপ্রেশনের সমস্যা নেই, বাড়ির পরিবেশে যথেষ্ট ভালো স্লিপ হাইজিন মেনটেন করছেন, কিন্তু বিভিন্ন শারীরিক সমস্যা, যন্ত্রণার কারণে ঘুমোতে পারছে না, তাদের জন্য মানে যদি কোনো টিপস বা পরামর্শ আপনার থাকে? সেখানে অবভিয়াসলি আমাদের রুট কজটা দেখতে হবে যে কেন ঘুম আসছে না, এবং সেইগুলো আগে ট্রিট করতে হবে। যেরকম বললাম যে স্লিপ অ্যাপনিয়া একটা মোস্ট কমন মানে ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ ঘুম না আসার।
স্লিপ অ্যাপনিয়ার জন্য পলিসোমনোগ্রাফি বা স্লিপ স্টাডি এগুলো কিছু থাকে, এবং এগুলো যথেষ্ট লাইফ থ্রেটেনিংও, মানে নর্মাল ইনসমনিয়ার থেকে এগুলো অনেক বেশি সিরিয়াস কন্ডিশন, মেডিকেল কন্ডিশন যদি অ্যাসোসিয়েটেড থাকে, তাই সেগুলোর ব্যাপারে আমাদের অনেক আগে অ্যাওয়্যার হওয়া উচিত এবং সেগুলো ডিটেল একটা ইনভেস্টিগেশন করে সেগুলোকে আগে ট্রিট করা উচিত। রোগের আসল কারণটা হ্যাঁ। খুঁজে বার করা এবং কি কি শারীরিক সমস্যা হচ্ছে সেগুলো ঠিক করলে আশা করি তিনি হয়তো স্বাভাবিক ঘুমে সেক্ষেত্রে ফিরতে পারবেন। হ্যাঁ, বাকিগুলো সেগুলো যদি ট্রিট হয়ে যায় তাহলে হয়তো তার নর্মাল ইনসমনিয়া যেগুলো ছিল সেটা ঠিক হয়ে যাবে নিজের থেকে। অনেক ধন্যবাদ ম্যাডামকে, এত সুন্দর করে আমাদেরকে বোঝালেন। ম্যাডাম, আপনাদেরকেও বলি যারা এই পর্বটি দেখছেন এবং যারা দীর্ঘদিন ধরে অনিদ্রাজনিত সমস্যায় ভুগছেন বা ইনসোমনিয়া যাকে বলা হয় বৈজ্ঞানিক পরিভাষায়, সেই সমস্যায় যারা ভুগছেন তারা একটা জিনিস মাথায় রাখুন যে ঘুম কিন্তু শুধুমাত্র শারীরিক বিশ্রাম নয় বা ক্লান্তি কাটানোর উপায় নয়, ঘুম কিন্তু আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসকরা বলছেন যে একটা নির্দিষ্ট পরিমাণ ঘুম মানুষের দরকার, পরিণত মানুষকে, প্রাপ্তবয়স্ক মানুষের। সেটা না হলে কিন্তু আপনার দৈনন্দিন কার্যকলাপে ব্যাঘাত ঘটতে পারে, পরবর্তীতে নানা রকম শারীরিক সমস্যা তৈরি হতে পারে, মানসিক সমস্যা তৈরি হতে পারে, আত্মহত্যার প্রবণতাও দেখা দিতে পারে। কাজেই যদি অনিদ্রার সমস্যায় ভুগে থাকেন আজই সতর্ক হন। ম্যাডাম যেমনটা বললেন, চিকিৎসকের পরামর্শ মেনে চলুন এবং অবশ্যই এই সমস্যায় যদি ভুগতে শুরু করেন তাহলে চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে থেকে একটা ওষুধ কিনে এই সমস্যা সমাধানের চেষ্টা করবেন না। আজকের মতো এখানেই শেষ করব। আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচে কমেন্ট বক্সে লিখুন। আপনাদের প্রশ্ন নিয়ে পরবর্তী কোনো পর্বে আমরা আবার আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।